গুলশান কলোনি, ঠিক ওখানে কি আছে স্যার, কি করে হলো? মধু আছে, মধু আছে, টাকা আছে, অবৈধতা আছে, নোংরামি আছে, নষ্টামি আছে, মাতব্বরি আছে, অসভ্যতা আছে, গুন্ডামি আছে, কি নেই? সব আছে, যত কালো সব আছে। গুলশান কলোনি যখন তৈরি হচ্ছিল তখন কি ছিল? 250 একরের মতো জমি, পুরোটা লো ল্যান্ড, ট্যাঙ্ক, জলে ডোবা জমি, জমির মালিকানা কোনো ইয়ত্তা নেই। গুলজার বলে একটি লোক সেই জমিগুলোকে কাউকে টাকা পয়সা দিয়ে সম্ভবত, জানি না, ফিরাদ হাকিম তখন নিশ্চয়ই ঘুমাচ্ছিলেন, মানে একটু ঘুমটুম ওনার বেশি, তো উনি এগুলোকে কন্ট্রোল করলেন করে উত্তরপ্রদেশের লোক, বিহারের লোক এবং আমি যতটুকু জেনেছি বাংলাদেশের লোককে গণহারে বিক্রি, অন্য লোকের সম্পত্তি তো গণহারে বিক্রি করলেন। আমি এটাও জেনেছি, ভুল হতে পারে জানি না, আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন কেউ, যে গুলজা, ওই ওর নাম কি, কি নাম বললাম ভুলে গেলাম, গুলজার, গুলজার না, ওর নামটা অন্য নাম, দেখ আমার খেয়াল করছেন নামটা, তো বেতাজ বাদশা সে চুপ করে থাকবে? কসবাজিরি নয়নের মণি, শুনলাম খবর আছে ওই জমিগুলোকে দ্বিতীয়বার বিক্রি করেছিল ওই বেতাজ বাদশারা, ওই একই জমি, মানে একবার বিক্রি হওয়ার পর ওই জমি দ্বিতীয়বার বিক্রি করে। তারপরে ওই জমিতে কোনো অনুমোদন নেই, একটার পর একটা বাড়ি। আচ্ছা, অবৈধ বাড়ি জলাভূমির উপর তৈরি হলো, সেখানে সিএসসি লাইন দেয় কি করে? উত্তর দাও, উত্তর কি আছে? সিএসসি অবৈধ জমি বাড়িতে লাইন দেবে? লাইন না দিলে তো ওখানে তো অবৈধ আবাস তৈরি হতো না। আর মাননীয় ফিরহাদ হাকিম সাহেব জলের লাইন দিলেন কি করে? जल और इलेक्ट्रिसिटी, बिजली, बिजली और पानी, ये दोनों तो जरूरी है ना। ওরা বাংলা টাংলা কথা বলে পিটিয়ে লাল করে, তো বাংলাদেশি আছে ওরা আবার বেকা বেকা বাংলা কথা বলে, করছে যাচ্ছে খাচ্ছে। ন্যাচারালি যত গুন্ডা সব এক হ, যত মোস্তান সব এক হ, যেখানে টাকা পয়সা হাতছানি। এবার সুশান্ত ঘোষ ছিল, সে 108 থেকে জিতেছে কাউন্সিলর, সে দেখুন আমিও ছাড়বো কেন? শুনলাম সুশান্তও চলে গেছে ওখানে, সেও কম্পিটিশনে টাকা তোলা। এবার ন্যাচারালি যদি ওই দুদিক দিয়ে দুটো ডাকাত দল আসে, তাদের মধ্যে কম্পিটিশন হবে। তাহলে একদিকে জাভেদ খান, অন্যদিকে সুশান্ত, শান্ত লোক আর কি। একবার ঢিচা গুলি কানে কাতে বেরিয়ে গেল, তাই তো প্রাণ বায়ু উড়ে যেত সেদিনই। উনি খুব আতঙ্কিত হলেন। রিসেন্ট যে এই পিস্তল নিয়ে দৌড়ে দৌড়িয়ে একটা বিরিয়ানি দোকানে তোলা আদায় করতে প্রবলেম হয়েছে, তোলা ঠিক মতো দেয়, তোলা দিবি না মানে দিদি রাজত্বে তোলা দেবে না, গুলি খা গুলি খা গুলি খা। সুশান্ত আবার কেঁদে ফেললেন, টিভি চ্যানেলে দেখছিলাম, তিনি বলছেন বোমা গুলি নিয়ে ওরা আওয়াজে খুঁজছে, আমি পুলিশকে জানিয়েছি, কিন্তু মাথার উপরে যে অনেক বড় হাত আছে, একটু সুশান্তকে জিজ্ঞাসা করা হোক না, বড় হাতটা কার হাত? মাননীয় নিশ্চয়ই নয়, ফিরহাদ হাকিমের নিশ্চয়ই নয়, জানি না, খোঁজ না। ও শুধু এই তোমরা হিন্দুরা কলেমে পড়ে ইসলামে দাখিল করতে পারে, ওইটা কিন্তু জানি। তুমি কলেমে পড়েছো? কোরআন তেলাওয়াত, আমার কাছে কোরআন আছে, তেলাওয়াত করো, ওইটা খোঁজ রাখে। ও তো কলকাতার মেয়র ছিল এককালে, এখন তো সুফি সন্ত রাস্তায় ঘুরছে, ইসলামের দীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে আছে, ও তো খোঁজ রাখে না। ও একসময় বলেছিল যদি কোনো জলাভূমিকে বুঝিয়ে যদি অবৈধ নির্মাণ হয়, আমি মেয়র পদ ছেড়ে দেবো। আমি ওনার দপ্তরে গিয়েছিলাম কাগজপত্র নিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি। 23 তপসিয়া রোড, 20A 20B তপসিয়া রোড, জলাভূমির উপরে, পুকুরের উপরে অবৈধ নির্মাণ হয়ে গেছে। মানে আপনি বলছেন আমি করবো, আমি থানাকে বলে যাবি, থানা তো কিছু করেনি, আপনি রিয়াইন দিন, মেয়র আছেন কেন? দিস ইজ মাসুম আক্তার। কোন বিরোধী পলিটিক্যাল দল, সিপিএম কংগ্রেস, কেউ পুরো প্রতিবাদ করেনি। আমি একলা বলছি, তো আমি একলা প্রতিবাদ করছি। আপনাকে একটা কথা বলবো, যে মূল অভিযুক্ত ফিরোজ, সেই ফিরোজ তো এখনো পর্যন্ত ধরা পড়লো না, উপরন্ত তাকে দেখা গেল ফেসবুকে লাইভ করতে, রিল করতে। কি বিশাল লোক তো ফিরোজের। আচ্ছা, আমি প্রশান্তর কথা কি বললাম, এই সুশান্ত, মাননীয়কে বলছি সুশান্তকে ডেকে জিজ্ঞেস করুন, ও যে দাবি করছে, পুলিশকে বারবার জানিয়েছি, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, কারণ পুলিশের মাথার উপর বড় হাত আছে, বড় হাত কার? এইটা বড় হাতের হাত তো ফিরোজের মাথাতে, তোমার মাথা আছে নাকি?
তোমার মাথায় যদি বড় হাত থাকে তোমাকে রুখতে পারবে না। তুমি চারটে বন্দুক নিয়ে এই আনন্দপুর এলাকাতে ঘুরে বেড়াবে। আনন্দপুর না, এটা দুষ্কৃতিপুর, দুঃখপুর। আনন্দ আছে কি? আনন্দপুরে যারা থাকে তারা ভয় পাচ্ছে, এবার তারা ভয় পাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, তোমরা শুধুমাত্র এখন এই বিতর্ক উঠেছে বলে গুলশান কলোনির নাম জেনেছো। আমি আরো দু একটা কথা মাননীয় ফিরহাদ হাকিমকে তোমাদের এই ক্যাম্পের কলিগের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। উনি তো ঘুমাতে খুব পছন্দ করেন, ওনার কাছে খবর থাকে না, যত খবর থাকে সব কাজী মাসুম আক্তার কাছে থাকে। দুষ্টু লোক। আমাকে মাননীয় কি শিক্ষারত্ন দিয়েছে, ওটা দুষ্টু শ্রী একটা দিতে পারে। দুষ্টু শ্রী, দুষ্টু লোকদের শ্রী দিচ্ছে না। তুমি মিষ্টি শ্রী, আমি দুষ্টু শ্রী। বলে রাখি, বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে চৌবাগা পর্যন্ত যে ইরিগেশনের জমি আছে, সেখানে অজস্র অবৈধ নির্মাণ কাজ চলছে এবং হয়ে গেছে। বলুন কি করবেন? ইরিগেশনের জমি হতে পারে? আমি তো বলে দিচ্ছি, 23 তপসিয়া রোডে যখন একতলা ছিল তখন টিভি চ্যানেলগুলো বলেছি, যখন ভিত করছিল এখন 5 তলা হয়ে গেছে। কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করে নয়, অগ্নির যে রুলস মেনে নয়, একদম গায়ে গায়ে অবৈধ বিল্ডিং, 5 ইঞ্চি দেয়াল। একসাথে ভূমিকম্প হবে, সব মোল্লাগুলো যাবে। সব কারা যাবে? মূলত অবাঙালি আর মোল্লা আছে, সব যাবে। দুধেলাই ধরো তো বাঁচার কি দরকার আছে? জাগা অরাজকতা, রাজকতা, রাজকতা অ দিয়ে দাও, অরাজকতা চলছে তো, একটা কিছু চলছে তো। তোমার মধ্যে স্থবির নাকি? রাজ্য চলছে, অরাজকতাই চলছে। আমি এবারে যে প্রশ্নটা করব, আপনি নিজে একজন প্রধান শিক্ষক, দাগি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে পড়লো এসএসসি। শুক্রবার দাগি তালিকা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে দেখা গেল স্কুল সার্ভিস কমিশনকে। টাকা উদ্ধারের প্রক্রিয়া কি শুরু হয়েছে? এসএসসির আইনজীবীকে প্রশ্ন ছিল বিচারপতির, এখনো শুরু হয়নি, জবাব ছিল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর। দাগি নন, তবুও পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, এই আর্জিতে মামলা চাকরিহারীদের একাংশের। অন্যদিকে মামলা খারিজ করে দাগিদের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে টাকা উদ্ধারের প্রসিডিওর কবে থেকে শুরু হবে, এখনো কেন তা শুরু হয়নি? হবে না, কিচ্ছু হবে না, টাকা দিতে হবে। টাকা উদ্ধার কি গো? একবার এখানে যে টাকা চলে যায়, আসলে 100 টাকা উদ্ধার হয়েছে? রোজভ্যালি উদ্ধার হয়েছে? আমি মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলছি, রোজভ্যালির টাকার জন্য কত লোক মারা গেছে, আত্মহত্যা করেছে। রোজভ্যালির টাকা ছবির মতো ক্লিয়ার হয়েছিল। সারদার টাকা, নারদার টাকা, রোজভ্যালি আর সারদা বেশি করে, বিশেষ করে সারদা, তারা তো বহাল তো বিয়েতে আছে। অপরাধীদের তো শাস্তি তো হয়নি। কি হবে? দেবে না, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, ওটা মাননীয়। হাইকোর্টে একটু গেরুয়া টাইপের আর কি। এখানে বড্ড সেই রাজাশেখর মান্তা, আগে সেই অমিত গাঙ্গুলি ছিল না, এখন আবার কি একটা আছে সিনহা, জাস্টিস সিনহা, অমিতা সিনহা, একটু গেরুয়া ব্যাপার আছে। বড্ড শুভেন্দু দিকে কথা শুনে। কিন্তু কপিল সিব্বলদের সাথে বিরাট ভাব সুপ্রিম কোর্টে, ওখানে সব কন্ট্রোল আছে। আচ্ছা বলো না, 25% বকেয়া দিতে দিয়েছিল, শুনেছে? কিচ্ছু হবে না। আমি তো কতবার বলেছি, 26,000 চাকরি যে নষ্ট হয়েছে, জাল কাঁকরকে আলাদা করা হলো, অনেক পরে হলো, কিছু হয়েছে, এখনো পুরো কাঁকরগুলোকে দেখায়নি। 2,000-2,000-এর মতো কাঁকর দেখিয়েছে, ওটা 8,000 হবে। তো এই যে পরবর্তীকালে কাঁকরটা বাঁচা গেল 6 মাস আগে বাঁচলে, তাহলে তো এই যোগ্য লোকদের চাকরিগুলো যেত না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যোগ্য লোকদের চাকরি গেল, তারা আত্মহত্যা করলো, তারা মরে গেল, তারা আরো মরবে, শেষ হয়ে যাবে একটা গোটা পরিবার। মাননীয় সুপ্রিম কোর্ট, যারা এই পাপগুলো করলো, তুমি যেটা বলছো, সেই পাপীদের শাস্তি হয়েছে। টাকা যারা নিয়েছে, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, তো শাস্তি হয়েছে। আমি তো বলেছি তাদের সম্পত্তি ক্রোক করতে বলেছি না? যারা এই টাকা নিয়েছে, মন্ত্রী, আমলা, গামলা, ধামলা, কালীঘাট কিনে যাই না, নবান্ন কিনে যাই না, আর কোথায় কি যাই না, যারা নিয়েছে তো কেউ 2,000+ জালি পাওয়া গেল। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বলল এরা জালি, এরা টাকা দিয়ে চাকরি নিয়েছে। টাকাটা নিল যারা, মাননীয় তো উচিত তাদের ধরে লকাপে ঢোকানো, তাদের সম্পত্তি ক্রোক করতে হবে। সুপ্রিম কোর্ট দিতে ঠিক, আর আমাদেরকে দায়িত্ব দিক, আমরা সম্পত্তি খুঁজে সুপ্রিম কোর্টে খবর দেবো, ক্রোক হয়ে যাবে। আপনি যখন ঠিক এই কথা বলছেন, ঠিক তখনই এসএসসি গ্রুপ সি মামলায় 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আমি নির্দোষ, রেহাই দিন, আর্জি জানালেন পার্থ চট্টোপাধ্যায়। কি বলবেন? পার্থ চট্টোপাধ্যায়, দেখো অর্পিতা কথা একটু ভাবো, অর্পিতা কথা বলবো। এতদিন বিরহে দূরে থাকা যায়? আজকাল তুমি দেখছো প্রেম কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনামিকা চলে গেল, প্রেম ছিল। বাগবাজার
শ্যামবাজার হাই স্কুল, কি যাদব নাম, দুটো বন্ধু স্কুলে পড়ে, একটি মেয়েকে নিয়ে চিন্তা, মানে প্রেমটা তো বুঝতে হবে, এটা তো পার্থ চট্টোপাধ্যায় করে দিয়ে সব। তিনি তো স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন, মন্ত্রী করলে বুড়ো বয়সে বাচ্চা বাচ্চা ছেলেরা করবে না। তারা বললো আমার, ও বলছে আমার, তুই কটূক্তি করেছিস কেন, একদম ভোজালি দিয়ে দিয়েছে, ওই মেট্রো রেলের মধ্যে মরে গেছে। কি ভাই প্রেম তোমরা দেখে শিখছো না, তোমরা বৈশাখীকে দেখে শিখছো না, শোভন বৈশাখী মধ্যে রত্না, আর রইল আলিপুর কোর্ট, অসাধারণ রায়। না না না, অসাধারণ রায়। কি রায়? তুমি বউ হয়ে থাকো, তুমি প্রেমিকা হয়ে থাকো, তুমি প্রেমিকা হয়ে ওর স্বামীর সাথে থাকো, কারো আপত্তি নেই, তোমাকে স্ত্রী থাকতেই হবে, তোমাকেও প্রেমিকা থাকতে হবে। এটা ছিল কোর্টের রায়। প্রেম চলবে, বাংলার চারিদিকে প্রেমে ম ম করছে, তাই পার্থকে ছেড়ে দেওয়া উচিত। প্রেমের দিব্যি, প্রেমের দিব্যি এটা, পার্থকে ছেড়ে দেওয়া উচিত। অর্পিতারা কাঁদছে, এত নাইনসাফি কোর্ট করতে পারে, সেজন্য জামিন, অন্য কারো কারণে জামিন, ওই একটা কোনো জামিন দেওয়া যায়। বলো। এবার একটা প্রশ্ন করবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদম তৃতীয় বর্ষের পড়ুয়া, ইংরেজি সাহিত্যের পড়ুয়া অনামিকা মণ্ডলের ঝিলে ডুবে একদম রহস্য মৃত্যু। এখনো পর্যন্ত যে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এসেছে তাতে জলে ডুবে মৃত্যুই এমনটাই অনুমান করা হচ্ছে। স্যার, আপনি নিজে চ্যান্সেলর নমিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, পরপর 2 বছরে 2টো মৃত্যু হলো 2 ছাত্রের। বিশ্ববিদ্যালয়ে এই যে অ্যালকোহল কনজাম্পশন, এই যে বিভিন্ন নেশাজাত দ্রব্যের কনজাম্পশন, এই একটা অরাজকতা, এটা আটকানো যাচ্ছে না? ঐতিহ্য, দীর্ঘদিন ধরে ঐতিহ্য, টিটাস টিটাস একটা 5 স্টার বিশ্ববিদ্যালয়। এই বছরখানেক আগে ন্যাক ভিজিট এসেছিল, ন্যাক পিয়ার টিম, আমাকে ইনভাইট করা হয়েছিল আমার মুখটা দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমি ন্যাক পিয়ার টিমে যারা দায়িত্বে আছে, যারা নেতা, তাদের সাথে কথা বলেছিলাম, এবং পশ্চিমবঙ্গে, এই রাজ্যে ন্যাকের মূল্যায়নে 1 নম্বর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে আমি চ্যান্সেলর নমিনি, 5 স্টার বিশ্ববিদ্যালয়। আমি কতবার বলেছি, 13,000 ছাত্রের মধ্যে মাত্র কয়েকজন 50-60 জন হতে পারে, তারা ডিস্টার্বড, বিশৃঙ্খল, তাদের কন্ট্রোল করা যায় না। আমি বারবার বলেছি, আপনারা আমাদের মতো লোককে দায়িত্ব দিন, কন্ট্রোল করে দেবো, পারবো, সম্ভব। সিটিভি ক্যামেরা পড়ান, রাজ্য সরকারের সাথে রাজ্যপালকে বারবার চিঠি করেছি, ভিসিকে বারবার চিঠি করেছি, একাধিক চিঠি পড়ে আছে আমার কাছে। আমি বলেছি স্বপ্নদ্বীপের অন্যায়ের শাস্তি যদি না হয় আরো পাপ হবে। আজকে অন্ধকারের আতুর ঘরে, অব্যবস্থার আতুর ঘরে, নজরদারিহীনতার আতুর ঘরে, সিসিটিভি ক্যামেরা না থাকার আতুর ঘরে, বিশৃঙ্খলার আতুর ঘরে, নিরাপত্তা রক্ষী না থাকার আতুর ঘরে, ল অ্যান্ড অর্ডার মেনটেন না করার আতুর ঘরে অনামিকা চলে গেল। অনামিকার মৃত্যু শুধু অনামিকার মরে যাওয়ার কাহিনী নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড অর্ডারের যে দৈনতা আজও রয়ে গেছে, এদের যে মেরুদণ্ডহীনতা কর্তৃপক্ষের যে আজও রয়ে গেছে। মাসুম আক্তার বারবার চিৎকার করেছে, স্বপ্নদ্বীপের অপরাধীদেরকে অবশেষে চেনা গিয়েছিল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট কমিটি জানিয়ে দিয়েছিল, তাদেরকে শোকজ আর্মি থেকে করানো হয়েছিল চাপ দিয়ে। তারা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে যাবার জন্য তারা হোস্টেলের ছেলেদের কাছ থেকে চাঁদা তুলেছিল জোর করে, যে আমরা কোর্টে যাবো তো টাকা দেয়, মোস্তারি করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল। হাইকোর্টে গিয়ে তারা স্টে অর্ডার পেয়েছে সিঙ্গেল বেঞ্চে। আমি বলেছিলাম ডিভিশন বেঞ্চে চলুন, সিঙ্গেল বেঞ্চের রায়কে খণ্ডন করতে পারে ডিভিশন বেঞ্চ। 8 মাস চলে গেছে, ডিভিশন বেঞ্চে যায়নি। প্রশ্ন করবো যে একদিকে যেরকম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশ কিছু প্রফেসরস বা বেশ কিছু যারা বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে রয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম দাস জুটার অন্যতম প্রতিনিধি, তিনি বলছেন যে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রপার ফান্ডিংই হয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তারা মিছিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কেন সিসিটিভি লাগানো নয়? 5 মাস পরে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়েছিল হাইকোর্টের নির্দেশে। আমি মিটিংয়ে গেছিলাম, 1 পয়েন্ট এজেন্ডা ছিল, সেটা যে 70টার মতো সিটিভি ক্যামেরা লাগানো, 65 না কত লাখ টাকা স্যাংশন হয়েছিল, অ্যামাউন্টটা বড্ড বেশি ছিল সিটিভি ক্যামেরা। আমি বলছি তো, আমি বলেছিলাম যে ওয়েবেলকে দেওয়া হয়েছে এত, এই 70টা সিটিভি ক্যামেরা লাগাতে প্রায় 70 লাখের মতো লাগে, পার সিটিভি ক্যামেরা 1 লাখ, ছেলে গেল হচ্ছে নাকি, এটা বলেছিলাম আমি। তাতেই লাগাতে বলেছিল, লাগাইনি, চলছে, চলবে, হচ্ছে, হবে। আমি বলি স্বপ্নদ্বীপের মৃত্যুর দায় যেমন সকলের, অনিন্দিতার মৃত্যুর দায় নিতে হবে রাজ্য সরকারকে। অনামিকা নামটা নাইবা বললাম, অনামিকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, তাদের বন্ধু বান্ধবকে, যারা মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, তারা তো বাচ্চা নয়,
সকলকে দায় নিতে হবে, এই দায় কিন্তু নিতে হবে। আমি কাজী মাসুম আক্তার কত ধানে কত চাল দেখব, আমি রাজ্যপালকে চিঠি করছি, আমার পক্ষে যেটা সম্ভব আমি ওইটা করব। ধন্যবাদ। স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দাগিদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। টোটাল লিভ 1806 জনের লিস্টে সম্পূর্ণ লিস্ট নয়, এই কথা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আমি তো বলে সুপ্রিম কোর্ট কি বলবে? আমি তো বলেছি 1800 কত যে লিস্ট ওটা নয়, ওটা 8000 হবে। দাগিরা পরীক্ষা বসেছে, চ্যালেঞ্জ। কেউ কেউ বলছে 150 200, আমি বলছি 3-4 হাজার 5,000 দাগি বসেছে পরীক্ষা। প্যানেল বাতিল হবে, পরীক্ষা বাতিল হবে, শিক্ষকরা ঘুরে বেড়াবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৈরি হয়ে আছে, ও কেস টুকে দেবে। আর সবচেয়ে আনন্দ পাবে কে? কে? এক নম্বর কোশ্চেন, মাননীয়া। প্যানেল বাতিল হলে নিয়োগ করতে হবে না, টাকা খরচা হবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল হবে, ভোটে জিতে যাবে। ধন্যবাদ।